বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় দেন ভাগে মেয়েটির ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগেই কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সঞ্জনা মেহরিন রুষা। ও আমার বোন বেশি, বেশটি কম। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি 2 কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বই, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম দেখাতে প্রেম হয়ে যাবে, হাত ধরাতে চুমু খেতে চাইবো। নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে, একটুর জন্য না। লজ্জায় মেয়েটি বলতে পারল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল, ভার্সিটি প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আলো কেমনে? ছোট লোকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও হৃদ গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো। চুপ রসুন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনি স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে 2 হাত দিয়ে না বোঝায়। হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনি স্টিকার লাগিয়ে দিবে, তার থেকে ভালো চুপ থাকা। হেরা রোজের কাছে সরি বলে। মেয়েটি সরি অ্যাকসেপ্ট করে, করবেই না কেন। হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হেরা মেয়েটি হাইটে 5 ফুট 3, সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হেরা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটা লেন্স পড়েছে? মনে হচ্ছে অত্যাধিক কালো। নাকি মেয়েটার চোখই অত্যাধিক কালো লাগছে। পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাঁচা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটিও সুন্দর। মেয়েটার গালগুলো আপেলের মতো, তারও ঠোঁটের উপরে একটা তিল রয়েছে। এমা, রোজেরও তো তিল রয়েছে। রোজের তো জায়গায় অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে। আর দেখতে প্রায় একই রকম, হাইটে, চালন চলন। রোজের ভাবনার মাঝে হেরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি? আমরাও এসেছি। যাক, ভালো হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানে জিগার ফ্রেন্ড কম বোন বেশি টাইপ। রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি, একেবারে পারফেক্ট আছো তোমরা, কিন্তু ওই রসুন রানীর হাত সামলিয়ে রাখতে বলবে। এইবার হেরা আর রোজ অট্ট হাসিতে ফেটে পড়ে। বেচারি রোষা তো বুঝলো না তার হাতের নামে কলঙ্কে এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না 2-1টা কলঙ্ক, আমির হাওলাদের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধি করা, আইন প্রণয়ের অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারি কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানের সচেষ্টায় থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী। সে জনগণের পছন্দের ব্যক্তি। সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে রাস্তা দিয়ে যায় তখন অনেকে বলে, ওই যে দেখ, শেহতাজ খান নাবানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাডাও হইছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ।
ইস, কি যে শান্তি লাগে তখন কাজলের। সে সার্থক নারী। একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মা জানে। ইস, সে যদি পারতো সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে, ওই মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলো পারবে না করতে। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে। যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে, না বলতে শেখে এবং সমাজে বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে সেখানটায় গিয়েছিল। ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ সে filthy things about my mother. I will rip out your tongue and throw it to the dogs. লোকটির বাজে কথাগুলো শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলো রাগে বলে ওঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবে কেমন কইরা? তোমার মায়ের যা রূপ, তাতে আরো 5-6টা বিয়া দেওন যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়াও বহে না কেন? সবাই তো এইটাই কয়। লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। ইউ হ্যাভেন্ট গ্রোন উইংস অফ ডেথ ইয়েট, বাট ইউর টিকেট ইজ কনফার্মড বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তেই একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, অসম্মানিত ও অপমানিত লাগে। কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ জমে ওঠে। অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষের কোলাহল পেরিয়ে যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির বেলকনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয় তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তোলে। বাবা তোমায় ছাড়া আরে দেয় না সারা, আমি দিশে হারা পলকেই। অধীর, তুমি উঠবে না? ক্লাস শুরু হয়ে যাবে। সেই 8 ঘন্টা ধরে ডেকে যাচ্ছে কাজল, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি? অধীর, পড়াশোনা কি করতে চাও না? ঘুমো ঘুমো কণ্ঠে ছেলেটা বলে ওঠে। কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টাপাল্টা বলছে। এই ছেলের স্বভাবই এমন। কিউটি পাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা উপর থেকে, সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান, বলে দিও। যার জন্য কোনো মেয়েকে পাত্তা দেই না।
কাজল তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগে নাবান কান টেনে ধরে। ঠান্ডা হাতে ছোঁয়া পেতেই অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে ওঠে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও, আমার কান ছিঁড়ে ফেললো। নাবান আরো জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই? আর এখন কটা বাজে? কাজল মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে, না হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউটি পায় কাজল মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে, মাদার বাংলাদেশ বা কিউটি পাই বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার বাংলাদেশ, তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটা কে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তা কি ভুলে গেছে? নাভানের এবার হুঁশ আসে। সত্যি তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘরে বউ বউ করছে। নাভান এবার দাঁতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না? বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বউ বউ করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা না দেখছিল বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতেই দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে, তা 100% শিওর। বেচারা মুখলেস মার্কা হাসি দিয়ে বলে, ধুর, তোমরা কি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিক মতো লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা নয় কি আমার জন্য? এবার কাজল বলে ওঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখেছ? যা, আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কোনোদিন সে। আবার মুখলেস মার্কা হাসি দেয়। কাজল ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যেতে নাভান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসনি কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি যে কিনবো? ফোন কিনতে বস্তা টাকা প্রয়োজন হয় নাকি? নাভান দুই হাত ভাঁজ করে বুকে রেখে কথাটা বলে। উত্তরে অধীর কান জ্বলতে জ্বলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি? আজব। ও, আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা জাকিয়ে সায় জানায় অধীর। নাভান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভিতরে আসতে আসতে সৃজন বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, তা কিভাবে চাচ্ছিস শুনি দেখি? আমরাও চাই তোর মতো যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাভানের জানে জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে। আজ এসে জানে জিগার দোস্তের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি। একটা উস্কে দেয় তো একটা রিলিজ করে কথা। নিজের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে, এই গরিবের দিকে একবার মুখ তুলা চাও, আল্লাহ একটা দামি ফোন কেনার টাকা দাও, ও খোদা একটা দামি বাইক কেনার টাকা দাও, তুমি উপর থেকে একটা টাকার বস্তা ফেলাইয়া দাও। 3টা বাইক ভার্সিটির ভিতর প্রবেশ করতেই মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে ব্যাকুল হয়ে পড়ে সারাটাক্ষণ। গেট আপটা প্রায় একই রকম। গুরু যা স্টাইল শেখায় শিষ্যরা তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাপান হলো যুবকদের স্টাইলিশ আইডল। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনে চুলগুলো লম্বা আর পিছনে ও সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটা। কানের চিপ থেকে দাড়ি শেভ, যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফ হাতা সাদা টি শার্ট আর কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনের গিটার, পুরোই রকস্টার ভাব, যেন এই ছেলের মধ্যে বিদ্যমান রয়েছে। পিছনে সাঙ্গা পাঙ্গা, তারাও সেম স্টাইল। লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কানে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে, কিছুদিনের মধ্যে বাসায় জানিয়েছে তা। যাক, হেরার মাথা থেকে হলে ওঠার ভূত সরেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পায়, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলেই উঠতে চেয়েছিল, কিন্তু তার আগে গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত তার ওইসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হুচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে।
কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে হঠাৎ একটা হাত খাপ করে ধরে ফেলে তাকে। ও এমজি, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে চায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে। কলেজে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন উপরের এক হলে এক মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে। অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত, তাজা তাজা খবর নিয়ে আসে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তেও এসে সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেন পয়েন্টে আঘাত করে বসত। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তাকে দুর্বল ভাববে? না না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর, একেবারে পরি। মেয়েটার সাথে আরও দুইটা মেয়ে আছে, ওইগুলোও বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা সেই সুন্দর, পুরা রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে। ওই অধীর আর নাভানরা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই, ক্লাবও ফাঁকা, তার সাঙ্গু পাঙ্গুরা আড্ডা দিতাছে। তারা কি হলে উঠবে? জীব, ব্যবস্থা কর সব, ছেলেটা ভয়ে ভয়ে বলে। বস, মেয়েদের মত পরিবর্তন হয়ে গেছে। আমি কত সুন্দর অনুনয় করছিলাম, জানি না কে কি বুঝাইছে, তারা একেরে না করতেছে। বস, মাইয়াটা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই বস, সেই সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি, আপনার লগে অনেক মানাইব বস, আপনারও এক দেখাই পছন্দ হইব শিওর। নিলয় হাসে। সত্যি, ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে, ছেলেটার রুচি উপরের লেভেলের, খাঁটি সোনা সে খুব ভালো চিনে, বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পিছন ফিরে তাকায়, তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো, তা না হলে তোমায় ডিলিট করতে ন্যানো সেকেন্ড লাগবে। মেয়েটি ছলো ছলো চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমি করিয়ে দিবে, তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো, আমি ফিটিং দেই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝাটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি মনে করেছিস তুই আমি কিচ্ছু জানি না? তুই যে ওই নাভানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করে জানি। আমি আবারও বলছি তোকে, আমি হাড়ে হাড়ে চিনি, আমার কাজে বাধা দিলে জাস্ট ন্যানো সেকেন্ড, ইউ ফিনিশড। বলে শব্দ করে রুম থেকে বের হয়। ন্যান্সি চোখের পানি মুছে বলে ওঠে, তুমি আমার হবে, আমি তোমাতে মজেছি খুব বাজেভাবে, আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই ন্যান্সি তা হতে দিলে তো? বলে ম্লান হাসে, যদিও সে নাভানের পিছু ঘুরেছিল, অনেক দিন পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয়ও তো দেখতে একেবারে হট, ভি শেপ বডি, এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতেই মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাভান অধীর সৃজন আলাদা, মেয়েরা এমনিতেই কুপকাত হয় তাদের প্রতি, ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে, তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে, হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে, আবার টিএসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে ওঠে, কিরে হেরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রূপ কণ্ঠে বলে, কি মামা, ধাক্কা খেয়ে প্রেমে পড়ে গেছো? এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কেন, ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয়ামির বা জায়ান কৃতিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে,
আমি বই উঠাতে নিতে সে আমায় উঠিয়ে দিবে, বা আমি নিচে সে উপরে চিৎপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা। উফ, হাউ রোমান্টিক। তারপর কুছ কুছ হোতা হে না। লজ্জা মিশ্রিত মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা কিন্তু সেই এক্কেরে জায়ান কৃতিকটায় সেই বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুচকে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট। ছি, এই মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুড়িয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, মেয়েটাকে খেপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান কৃতিক বি শেফ। আরে বোন, আমি এসব বডিওয়ালা লোককে চুইংগাম স্যার ডাকি, বুক চ্যাপটা পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ান কৃতিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে? না, মানা যায় না। কিছু একটা তো বলতে হবে, তা না হলে বড্ড অপমান জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা, এই হেরা পাখি, আমার বেবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক তোর ক্রাশের বডি থেকে 1000 গুণ সুন্দর আমার জায়ান কৃতিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক? থাপড়িয়ে গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দিব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হোস। আর অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা, বাট ছুতে পারবা না মাম্মা। দু হাত উপরে তুলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ, আমার দোয়া কবুল করো, আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়ামো, আমিন। সবাই আমিন বলো পাঠক পাঠিকারা। টিএসি চত্বরে নামতেই রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম, আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটাও শুনতেও পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে, প্রশ্ন ছুড়ে, কেন? রিংটং শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিলে ওই গান শুনতে সেই লাগে, কল কাটার শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরও ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সে এবার সত্যি এই দুই তার সিরার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওই দিন বিব্রতিকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাব কি আর আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানে জিগার দোস্ত হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে 3 জন থাকবে। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা নিচে তো রুষা এখনো রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হেরা। মেয়েটা এসবে অভ্যস্ত নয়, জিন্স আর টপস কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথা দিয়ে করছে সে, কালচারের কি দোষ? এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তিটায় মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটাং। রুষাও রোজের কথায় এতটা খেয়ালি ছিল যে পা নিচে রাখতে ধপ্পাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় রোজ আর হেরা নিচে তাকাতেই দুজনের চোখ ছানাবোড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজন ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে। মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে, তারপর সেই রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতেই নিলয় সামনে দাঁড়ায়। হাই হেরা ফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটি মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বললে না তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে তোমাদের দেখে ভালো আছি। মানে বুঝলাম না।
হেরা উত্তরে বলল, না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলে। পাশ থেকে রুষা বলে ওঠে, ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রোষার কথায় চোখ ছোট ছোট করে তাকায়, পাশে তাকিয়ে দেখে কাকে বলেছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতে দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে, রুষা না মানে মানে হয়েছেটা কি জানেন ভাইয়া, হেরা পাখি না মোটু পাতলুর চুইংগাম স্যারকে খুব পছন্দ। আই মিন বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি ভি শেপ, যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামেই ডাকলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়, বাবু সোনা কৈতুরি কুমড়ো পটাশ ডাকে। আচ্ছা, যদি ক্যাম্পাসের ছেলে মেয়েরা শোনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবল নিলয়। মেয়েটা পছন্দের আর নাম পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে, ডাকলে তাকে ডাকবে, নিলয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকে সুন্দর বলে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে উঠল, তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমন ভাববেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়ম কানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়। হেরার সম্পর্কে সব জানতে পারে, শুধু তারা বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজ কেউ তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা, তাদের নিয়ে কানাঘুষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাবান অধীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা রোজ রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পিছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয় নিলয়কে। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া না পেয়ে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানেই করতে হবে। 1 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অধীর, নাবান আর সৃজন বাইরে গেছে। হেরা রুষা রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল ডাক্তারের কাছে, না গেলে হয়তো দেখা হয়েছে তো তাদের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চায়। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় নেন্সি। নিলয়ের থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বুঝে উত্তর দেয় হেরা। হেরার কথায় বিরক্ত হয় নেন্সি, রাগী ভাব ফুটিয়ে তুলে বলে ওঠে, নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতো সোকল্ড মেয়েরা নিজের পরিচয় পাবার জন্য, নিজের কেরিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখিয়ে ছেলেদের বশ করো। শোনো, সে পুরুষ মানুষ, সুন্দরী মেয়ে দেখেছে কয়েকদিন খেয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিবে, তখন দেখবে তোমার কেরিয়ার কই দাঁড়ায়। তাই আগে থেকে বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়, হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমায় রাস্তার মেয়ে বলা? রাস্তার মেয়ের মানে বুঝো? আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে ভালো করে দেখে তারপর বলবে। আমি আমার দক্ষতায় বিপির পদে দাঁড়াবো, কারো ক্ষমতায় আর না কারো রেফারে। খুব দেমাক তোমার সোকল্ড দেমাক 1 নিমেষে ভেঙে দিবে শেহতাজ খান নাভান। ওই নিলয় শেহতাজের লেভেলে নেই, সে নাই দেখে উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। নেন্সির কথা শুনে হেরা বুঝতে পারে নেন্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকে এই ছেলেটার কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল, বাইক রেস আর গিটার বাজানোর উপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেলের উপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে। আর ঠোঁটগুলো তো একেবারে গোলাপি, আর বডি, উফ, যা পরে তাই হট লাগে। কিন্তু মেয়েরা তো আশেপাশে যেতেই পারে না, সেই অ্যাটিটিউড। হ্যাঁ, এসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে, কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে। তার নিজ ক্যারেক্টারটা নাভানের উপর চাপিয়ে দেয়, আর এটাও বলে রেখেছে অনেকে তাদের হিংসা করবে, আর সেটাই হলো। নেন্সির কথায় পুরো শিউর হয়, সে আসলে শেহতাজ খান নাভানের লোক। হেরা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে,
তোমাদের ক্রাশ না ফ্রাশ, সে কত ক্ষমতার অধিকারী আই ডোন্ট কেয়ার। এই মেহরিমা ইসলাম হেরা তার ধার ধারে না। নাবান এমন একটা ছেলে, তাকে পেতে তোমার 7 জন্মের সাধনা করা লাগবে। তুমি তার নখির যোগ্য না। নেন্সির কথায় বেশ রাগ উঠে হেরার। রুষা দম মেরে আছে। রোজ তো চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। এবার হেরা বলে ওঠে, তোমাদের ওই শেহতাজ খান নাবান আমার নখির যোগ্য না। আমি ওরকম মেয়ে বা ছেলের দিকে ফিরেও তাকাই না। সে নিজেও এসে যদি আমায় প্রপোজ করে আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বুঝো? এবার পেছন থেকে তিতির যে নাভানকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার অবশ্য একটা কারণ আছে। নাভানের নামে এমন কথা শুনে বেশ রেগে যায় মেয়েটা। রাগী গলায় বলে ওঠে সে, শেহতাজের এমন অরুচি হয়নি তোমার মতো খাওয়া মালির দিকে নজর দিবে। কথাটা বেশ গায়ে লাগে হেরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত কথা হজম করতে হচ্ছে। কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতিরের দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তার সময় বলে দিবে। একটা কথা আছে জানো তো, জ্ঞানীরা কখনো তর্ক করে না, সময় তাদের জবাব দেয়। জবাবটা তুলে রাখলাম বলে হেরা চলে যায়, সাথে রোজ ও রুষা। 1 মাস পর, ইন প্রেজেন্ট। অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরের কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে টুংটাং শব্দ তুলে। নাভান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোক তাকে ডেকেছে। অধীরের সামনে তাদের দলের একটা ছেলে বিজয় এসে বলতে শুরু করে, ভাই নতুন একটা মাইয়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ কইতাছে। আমিও দেখছি ভাই, ওই নিলয় তো মাইয়াটারে পটায় ফেলছে। পুরো ভার্সিটির স্টুডেন্টরা বলা বলি করতেছে নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মাইয়াডা। 1 মাসে সবাই ওই মাইয়ার প্রশংসা করতেছে। অধীর নির্বিকার সুরে বলে, তো কে কার গপ বপ তার জানার ইন্টারেস্ট নাই আমাদের। আরে ভাই কথা এইটা না, কথা হইতাছে মাইয়াডারে নাকি কাজে লাগাইব নাভান ভাইয়ের বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনী কি খুলে বল। ছেলেটি বলতে শুরু করে, ভাই সভায় আলোচনা হইতাছে এবার নাকি ভিপি নির্বাচন করব মেয়েদের, যদি কেউ দাঁড়ায়, নয়তো কমিটিরাই নাকি একজনরে ঠিকঠাক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবো না, কারণ প্রতিপক্ষ দল নাই, নিলয় নাম বাতিল করছে। অধীরের কপাল কুঁচকে যায়। এবার সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাভান ভাই তো সবার উপরে। হ্যাঁ যা কইব তাই হইব, কিন্তু এখন নাকি ওই মাইয়ারে ভিপির দায়িত্ব দেয়া হইব, নাভান ভাইও বাদ। মানে হ ভাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রুষা আর রোজ সহ কিছু মেয়েরা হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েটা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা আর রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটতে ওর হুঁশ আসে। এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়দা দিবস উপলক্ষে কিছুটা সমাদর যাকে বলে। হেরা চেঁচিয়ে বলে, এই না না প্লিজ এমন করিস না, প্লিজ, খুব বাজে দেখতে লাগবে তো, তখন রাস্তা দিয়ে যাব কি করে। কে কার কথা শুনে আটা ময়দা রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য, কিন্তু হেরার পেছনে যে পুলিশের হাতে বাঁধা 2টা কুকুর ছিল তা কেউ খেয়ালই করেনি। পুলিশ বেচারা সবেমাত্র পাছাটা চেয়ারে লাগিয়ে বসেছে, হাতে চাটা নিতে নিজের হাতে কুকুরের গলার বাঁধা রশিটা হালকা করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জহুরি নজরে তাকে গুপ্তকারদের খুঁজে বের করছে। হেরার চিল্লানোর শব্দে কুকুর দুটো ফিরে তাকাতেই হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পিছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর দুটোকে তেড়ে আসতে দেখে ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। সে জমের মতো ভয় পায় কুকুরদের। কুকুর আর হেরার মধ্যে 200 মিটারের প্রতিযোগিতা হচ্ছে দেখে পুলিশও তাদের পিছন ছুট লাগায়, কিন্তু বুঝতে পারে এভাবে হবে না। পকেট থেকে একটা শুট করে উপরের দিকে। সতর্ক বার্তা পেয়ে কুকুর দুটো থামে, কিন্তু হেরার তো থামার নাম নেই। সে একেবারের জন্য পেছন ফিরে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে এই ধারালো ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হেরা এমনভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল করেনি, জাপটে ধরে। পিছন থেকে কেউ জাপটে ধরায় নাভান একটু সামনের দিকে হোঁচট খায়। এই মাত্র সৃজন ফোন করে এমন কথা বলে যার জন্য মেজাজটা তার খারাপ। তার উপর একটা ভিডিও দেখেছে। অধীর, তিতির, নেন্সি আরও কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরে।
লেকটার সামনে নাভান নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েকে দেখে খানিকটা ভ্রু কুচকায়। পরক্ষণে আবার সৃজনের কথা ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতের চাঁদের স্টিকারটি বলে দিচ্ছে এই সেই মেয়ে, কিন্তু ভিডিওটা পেছন থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়েরও মুখ দেখা যাচ্ছে না, রঙের কারণে চোখ ব্যতীত কিছু বোঝা যাচ্ছে না। নাভান নিজের হাত মুষ্টিবদ্ধ নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালে পরপর 2টা থাপ্পড় মারে। হেরা কুকুরের ভয় প্লাস আচমকা থাপ্পড়ে ভড়কে যায়। কিছু বলতে যাবে তার আগে চুলের মুঠো ধরে তাতে দাঁত পিষে বলে ওঠে নাভান, টাকার গন্ধটা এত দামি যে নিজের সস্তা শরীর বিলিয়ে দিতে হয় বড়লোক ছেলেদের কাছে। নাভানের কথায় অহংকারের আগুন ছিল, চোখে ছিল অবজ্ঞা। সে তেজি গলায় বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়ে খেলতে হয় তাহলে অভিনয়টা আর একটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসা এত সহজ হবে না। তোর মতো 3rd ক্লাস মেয়ের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনো ভয়টা কাটাতে পারছে না। কিন্তু শেহতাজ খান নাভানের নাম শুনে সে কিছুটা অবাক হয়। এমনভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাহিরে। হেরা ছলছল চোখে তাকায় নাভানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে যায়, যেহেতু জড়িয়ে ধরাটা ভুল ছিল তার। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়ে ধরিনি। আমার পিছনে। রাগে নাভানের হাতের নীল রগগুলো ফুলে ওঠে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। নাভান হেসেছিল, এই হাসিটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। মিথ্যা বলার আগে আয়নায় নিজের মুখটা দেখিস, আর আমার সাথে লাগতে আসা, ফলাফল ভালো হবে না তোর জন্য। হেরা আজ বুঝতে পারছে অপমান সবচেয়ে বেশি ব্যথা দেয় তখনই যখন তুমি নির্দোষ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব বেশি আত্মবিশ্বাসী, কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারছো না। নাভান ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হেরাকে। আচমকা ধাক্কা দেয়ার নিজেকে সামলাতে না পেরে লেকে পড়ে যায় হেরা। নাভান হাত উঁচিয়ে বলে, শরীরের সাথে মনটাও পরিষ্কার করে নে এই লেকের পানিতে, বলে গটগট পায়ে প্রস্থান করে নাভান। হেরা রাগে অপমানে কেঁদে দেয়, কিন্তু এই কান্না লেকের জলের সাথে ধুয়ে যায়। রোজ আর রোষা দূরে ছিল, তাই তেমনটা শুনেনি, কিন্তু লাস্ট কথা দুজনেই ভালো করে শুনেছে। কিছু বলতে যাবে তার আগে প্রস্থান করে সবাই। অধীর ফোন নিয়ে আড়ালে সব জানাতে গেছে সৃজনকে। এত অহংকার নিয়ে মানুষ কিভাবে থাকে? সত্য চিনতে ভুলে যায়, পরিস্থিতি বুঝে না, কারো কাছে কৈফিয়ত জানতে চায় না, আর না কাউকে সুযোগ দেয় কারো সম্পর্কে না জেনে ট্যাগ লাগিয়ে দেয়া তার সম্পর্কে। হেরার মন বলছে, এই অহংকারী ছেলেটা জানে না একদিন যখন সত্য সামনে আসবে তার অহংকারটাই হবে তার সবচেয়ে বড় কাঠগোড়ার দাঁড় করানোর হাতিয়ার। নাভান রাগে মাথা চেপে ধরে বসে আছে ক্লাবে। পাশে ঝিনুক, অধীর, সৃজন সবাই নিস্তব্ধ। ঘটনাটাই যে এমন, সৃজন একজনের থেকে খবর পেয়েছে নিলয় কোন মেয়েকে নাকি ভাড়া করেছে নাভানকে জড়িয়ে ধরবে, আর সাইড থেকে কেউ পিক তুলে তা ক্যাম্পাসের স্টুডেন্ট গ্রুপে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। মেয়েটা এমন অভিনয় জিততে পারলে নাকি 5 লাখ টাকা দিবে নিলয়। হাফ টাকা নিয়েছে এমনটাও বলেছে এবং ভিডিও দেখিয়েছে। এই ভিডিওটা নিলয় আর হেরা যখন আড্ডা দিচ্ছিল কফি শপে, তখন হেরার ব্যাগ থেকে পড়ে যায়। টাকা সব বের হয়ে আসে। তখন নিলয় মুচকি হেসে টাকা নিচ থেকে উঠিয়ে হেরার হাতে দেয়, আর তখন নেন্সি আর তিতির ভিডিও করে, আর সেই ভিডিওটাই নাভানকে দেয়া হয়। একজন প্রতিশোধ তুলে নিজের ক্রাশকে বাজে কথা বলার জন্য, তো আরেকজন নিজের ক্রাশের থেকে লাইফ থেকে হেরাকে সরানোর জন্য। আর এসব কারণে নাভান হেরার সাথে এমন বিহেভ করে। সত্যি নিলয় কিন্তু একটা মেয়েকে ঠিক করেছিল এমনভাবে হেনস্থা করার জন্য, কিন্তু মেয়েটা আসতে লেট হয়। আর হেরার সাথে কুকুরের কাহিনীটা হওয়ার কারণে পরিস্থিতি পুরোই পাল্টে যায়। নিলয় হেরার সাথে নাভানের এমন কাহিনী হয়েছে শোনার পর রাগে তার হাত পা কাঁপছে। তার পছন্দের মানুষকে কিভাবে ওই নাভান অপমান করলো। কিন্তু এই কাহিনী হয়ে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার হেরা নাভানকে আরও খারাপ জানবে আর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। এবার যা পিন দেয়া সে পরে দিবে। এখন নাভানদের কিছু বলা উচিত, তাই নাভানের ক্লাবে যায় সে।